This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ আত্রেই। ঘড়ির কাঁটা পাক্কা দেড়টা মানে দুপুরে সুপার প্রাইম টাইম। 150 মিনিট নন স্টপ বুলেটিন, কোনো রিপিট নয়। এই মুহূর্তে আমি আত্রেই যেমন স্টুডিও থেকে রয়েছি, বাইরে থেকে রয়েছেন আমাদের দুজন সহকর্মী মধুকল্পিতা এবং শর্মিষ্ঠা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আচ্ছা, সংখ্যালঘু এলাকা, সেই এলাকায় কি তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রণ হারাচ্ছে? স্থানীয় শাসক নেতাদের হাতের বাইরে কি চলে যাচ্ছে গোটা এলাকার নিয়ন্ত্রণ? একাধিক ছবি এই প্রশ্ন তুলতে বাধ্য করছে। ছবিগুলো মনে করিয়ে দিই আপনাদেরকে। শামসেরগঞ্জ, সেখানে ছবি আমরা দেখেছিলাম, মেটিয়াবুরুজের ছবি আমরা দেখলাম, বারবার একই ছবি। ধুলিয়ানে আক্রান্ত হয়েছিল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বাড়ি, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আর গতকাল মেটিয়াবুরুজে সেখানকার যিনি বিধায়ক খালেক মোল্লা, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। আর এখান থেকেই তো প্রশ্ন, তৃণমূল স্তরের মানুষ যারা রয়েছেন তাদের দাবি দাবা, তাদের মনোভাব, সেটা কি তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতে পারছেন নাকি জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে? এই দুটো ছবি এই প্রশ্ন তুলতে বাধ্য করছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। সিজার, দুটো ছবি আমরা দেখাচ্ছি, এই দুটো ছবি তো অনেকগুলো প্রশ্ন তুলছে, তাই না? একদমই, কারণ মুর্শিদাবাদ থেকে মেটিয়াবুরুজ দুটোই কিন্তু আশাতীত, সেই দুটোই কিন্তু সংখ্যালঘু এলাকা এবং সবথেকে বড় কথা সেখানে শাসক দলের একাধিপত্য রয়েছে। আর সেই দুটো জায়গাতেই দেখা গেল এই ধরনের যে অশান্তির ঘটনা ঘটলো, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন মাপের, একদম তৃণমূল স্তর থেকে আমি বলতে পারি বুথ সভাপতি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, তারা কিন্তু সেই গণ্ডগোল থামাতে ব্যর্থ। সেটা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখেছিলাম, সেখানকার বিধায়ক নিজেই আক্রান্ত হয়েছেন, সেখানকার যিনি ব্লক সভাপতি, প্রাক্তন ব্লক সভাপতি, তিনি আক্রান্ত হয়েছেন। এখানে দেখা যাচ্ছে বিধায়ক আক্রান্ত হচ্ছেন। আর যে জায়গা থেকে আমি মেটিয়াবুরুজের ঘটনা খুব স্পেসিফিক্যালি বলবো, পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার, তিনি দাবি করলেন একটি নির্মাণকে কেন্দ্র করে এই অশান্তির আগুন ছড়ায়। সেই নির্মাণ নিশ্চয়ই একদিনে হয়নি। তাহলে এলাকার স্থানীয় নেতৃত্ব, যেটা এলাকায় তৃণমূলের গড় হিসেবে পরিচিত, সেখানকার নেতৃত্ব, তারা কি সেটা আজ করতে পারেননি? এটা যেমন একদিকে প্রশ্ন। তাহলে কি তাদের কথা, তাদের যে ভোটাররা, তারা শুনছে না? তারা কি কোথাও হিংসা থামাতে ব্যর্থ হচ্ছেন? এটা যেমন, পাশাপাশি এটাও দুটো জায়গাতেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে মেটিয়াবুরুজের ঘটনায় অ্যাডিশনাল পুলিশ সুপার নিজেই স্বীকার করে নিয়েছেন কার্যত যে পুলিশের গাফিলতি ছিল। তাহলে কি পুলিশও কোথাও কি শাসক দলের অস্বস্তি বাড়াচ্ছে এই ধরনের ক্ষেত্রে? এর আগের দিনও দেখা গেল মুর্শিদাবাদের বুকে পুলিশের ব্যর্থতার জন্য এটা জাতীয় স্তরের একটা ঘটনা, অশান্তির ঘটনা জাতীয় স্তরে পৌঁছলো। মেটিয়াবুরুজের ঘটনাতেও পুলিশকে স্বীকার করতে হচ্ছে পুলিশের গাফিলতি ছিল। তাহলে পুলিশও কি কোথাও শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? সঙ্গে থাকো সিজার। আত্রি, আমরা পলিটিক্যাল রিঅ্যাকশন গুলো নিয়ে নিই। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শাসক দলের ভূমিকা যেখানে বড় প্রশ্নের মুখে উঠে আসছে, সেখানেই শাসক দলের প্রতিক্রিয়া একটু জানার চেষ্টা করব। তন্ময় ঘোষ, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। তন্ময় দা, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই ওঠে, শাসক দল তার একটা ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা, দুটোই ব্যর্থ হয়েছে উভয় ক্ষেত্রেই, মুর্শিদাবাদ এবং এক্ষেত্রেও। এখানে প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে যে তাহলে বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের যে মেরুকরণের রাজনীতি, সেটাকে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে না এই ব্যর্থতাগুলো? না, বিষয়টা এরকম সরলীকরণ করলে হবে না। কারণ হচ্ছে মেটিয়াবুরুজের ঘটনা পরিষ্কারভাবে বলছি যে পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে একজন নবীন চন্দ্র রায়, সে ইন্টারোগেশনের সময় স্বীকার করেছে যে বিজেপি এবং আরএসএস এর কর্মী, এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একজনের কাছ থেকে এটা যে বিজেপি এবং আরএসএস এর প্রি প্ল্যান, সেটা প্রমাণ হয়েছে। দ্বিতীয় কথা, পুলিশ যথেষ্ট শক্তিশালী ভূমিকা নিয়েছে, কারণ সেখানে যে আন্দোলন মত চলে এসেছিল তা সত্ত্বেও ধৈর্যের সঙ্গে। তন্ময়, শুভজিৎ বলছি, আমি গতকাল স্পটে গেছিলাম, সেখানকার আমজনতার বক্তব্য আমরা শুনিয়েছি। তারা বলছেন সকাল 11টা, 11:30 থেকে ওখানে মব জমায়েত হতে শুরু করেছিল, তখন কোনো পুলিশ কর্মী ছিল না।
1টা 1:30 নাগাদ মূল অশান্তি শুরু হয়, তখন গুটি কয়েক পুলিশ কর্মী ছিলেন, তারা প্রাণ ভয়ে ওই মবের সামনে পড়ে প্রাণ ভয়ে বাঁচাতে অলিগলির মধ্যে ছুটে গেছিলেন। বিকেলের পর সেখানে পুলিশ মোতায়েন হয়। আপনি অ্যারেস্টের কথা বলছেন, পুলিশের তরফ থেকেও জানানো হয়েছে তার পরিচয় এবং তাকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা অশান্তি হয়ে যাওয়ার পর তারপরে অ্যারেস্ট, তারপরে কলকাতা থেকে পুলিশ পৌঁছচ্ছে, হাওড়া থেকে পুলিশ পৌঁছচ্ছে, পুলিশের আইবি কি করে? অশান্তিটা যখন দানা পাকে তখন থেকে পুলিশ কিছু করতে পারে না, তাহলে তো এত বড় আকার নেয় না। না, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে কিছুটা একমত। পুলিশ প্রথমে পৌঁছায়নি কারণ ওই এলাকায় যে ঘটনা ঘটেছে সেখানে কোনো রকম কমিউনাল অ্যাঙ্গেল ছিল না, সাম্প্রদায়িকতার ছোঁয়া ছিল না, কিন্তু বিজেপি এবং আরএসএস সেটাকে সাম্প্রদায়িকতার মোড়ক দেওয়ার চেষ্টা করে এবং তারপরেই বিষয়টা বিস্ফোরক হয়ে ওঠে এবং তখন পুলিশ। তন্ময়দা, এখানে তো প্রশ্ন যে আপনাদের বিরোধী দল রাজ্যের বিরোধী দল, তাদের মোটো কি? তাদের বিরুদ্ধে লাগাতার যে অভিযোগ আপনারা করেন যে তারা মেরুকরণের রাজনীতি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা প্রমাণিত, কারণ শুভেন্দুবাবু প্রমাণিত এই ব্যর্থতা আপনাদের দলের নিচু তলার কর্মীরা, তাদের সঙ্গে কানেকশনের অভাব হচ্ছে না আপনার মনে হয়? নিশ্চিতভাবে ওখানে যিনি আমাদের জনপ্রতিনিধি আছেন, এমএলএ আছেন, আমি আপনাদেরকে নিশ্চিত করছি, আপনাদের নিশ্চিতভাবে সোর্স আছে, আপনারা খোঁজ নিন। সেখানে পুরো বিষয়টা এখানে দলের উপর আস্থা হারানো বা তার কন্ট্রোল নেই এই বিষয়ই নয়, এবং যে ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে ওখানে একটি ফলআলা, সবাই আপনারা জানেন ওখানে একটা ফলআলা দীর্ঘদিন ধরে বসতো এবং তারপরে সেখানে একটা তুলসী মন্দির করা, এবং সেই মন্দিরটা ইচ্ছে করে সেটাকে কমিউনাল অ্যাঙ্গেল তৈরি করার জন্য ওই মন্দির তৈরি করে কিছু লোকজন অশান্তি বাঁধিয়েছে। এর বেশি এই মুহূর্তে আমি বলছি না, কারণ প্রশাসন পুরো বিষয়টার উপর তদন্ত করছে, কিন্তু আরএসএস এবং বিজেপি কন্টিনিউয়াসলি শান্ত বাংলাকে অশান্ত করার একটা। বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ তন্ময়, অসংখ্য ধন্যবাদ। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, শুভজিৎ রয়েছে। সজলদা, দেখুন, কোন একটা ইনফরমেশন যায় দুটো সোর্সে, একটা হচ্ছে পুলিশের কোনো সোর্স, পুলিশের যারা ওখানে রয়েছে লোকাল সোর্স তারা ইনফরমেশন দেয়, আরেকটা হচ্ছে দলের যারা নেতা থাকেন সেটা বুথ স্তরের নেতা, তার উপরে ব্লক, তারপরে আস্তে 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 করে প্রশাসনের সর্বোচ্চ স্তরে বা এমএলএর কাছে বা পরবর্তী এমপির কাছে খবরটা যায়। কিন্তু বারংবার আমরা দেখছি শামসেরগঞ্জ হতে পারে কিংবা ধুলিয়ান হতে পারে বা মেটিয়াবুরুজ হতে পারে, সেখানে পুলিশের সোর্স তারাও ব্যর্থ হচ্ছে, পুলিশ মার খেয়ে যাচ্ছে। আর দলের নেতা, তৃণমূলের নেতা, তৃণমূলের জনপ্রতিনিধি তারাই যখন যাচ্ছেন তারা কেউ আক্রান্ত হচ্ছেন, কারো গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে, মানে দুটো সোর্সই কেটে যাচ্ছে। এটা কি কোথাও গিয়ে আপনাদেরকে সুবিধা করে দিচ্ছে? না না, আমি প্রথম জানতে চাই তন্ময় বাবু কি লাইনে আছেন না উনি দোকান বন্ধ করে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। মানে এত নির্লজ্জ হতে পারে একটা মানুষ? শিক্ষিত মানুষ শুনেছি আগে নকশাল করত, এখন তৃণমূল করে, হতেই পারে, সেটা কোনো আমার বক্তব্য না, কিন্তু বিষয়টা হচ্ছে বলছেন পুলিশ কিছু করে মার খায়নি। আপনারা তো সারাদিন ধরে দেখালেন যে পুলিশ রক্তাক্ত, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের থানা লক্ষ্য করে ইট মারছে, মহিলা পুলিশ মার খাচ্ছে, সাংবাদিক মার খাচ্ছে। কোন সাম্প্রদায়িক ঘটনা সাম্প্রদায়িক ভাবে সৃষ্টি হয় না সবসময় ক্যালকাটা কিলিং এর মতন ভাবে শুরু হয় না সব লড়াইটা। কখনো কখনো এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক আকার নিয়ে নেয়, এবং আপনি এমন একটা জায়গায় এই অঞ্চলটা অবস্থান করছে যেখানে যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক হয়ে যেতে পারে। এবং আপনি যাই বলুন, পুলিশ প্রথমে সংখ্যায় কম ছিল, কিন্তু সজল দা, এগুলো আমরা পুরোটা দেখিয়েছি, কিন্তু আপনার কাছ থেকে একদম হার্ড করে একটা পলিটিক্যাল প্রশ্নের উত্তর চাইছি। তৃণমূলের জনপ্রতিনিধিরা শামসেরগঞ্জে হোক কিংবা গতকাল দেখলাম মেটিয়াবুরুজে, তারা যখন যাচ্ছেন কোথাও গিয়ে তাদের বাড়ি ভাঙচুর হচ্ছে শামসেরগঞ্জে, আর এখানে আমরা দেখলাম যে ঘিরে ধরা হলো তৃণমূলের বিধায়ককে। এইগুলো কি আপনাদেরকে সুবিধা করে দিচ্ছে? যদি মানে আমি আপনাকে বলছি, শামসেরগঞ্জের বিধায়ক পালিয়ে গিয়েছিল বাড়ি ছেড়ে, ওটা কি ছিল? গটাপ। আর যদি সংখ্যালঘুরা তৃণমূলের নেতাদের গাড়ি ঘিরে ধরে, সংখ্যালঘু নেতাদের গাড়ি ঘিরে ধরে, সেটাও গটাপ। কারণ একজনও সংখ্যালঘু মানুষ মার খায়নি, একটা সংখ্যালঘু মন্দির মসজিদ কোনো কোথাও হামলা হয়নি। বুঝতে পেরেছি, ব্যথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর মেটিয়াবুরুজের এই যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় পুলিশ এবারে নাম জড়ালো আরএসএস এর। আরো একবার জানাই, গতকাল যে ছবি আপনাদেরকে টিভি9 বাংলায় দেখিয়েছিলাম
মেটিয়াবুরুজের যে ঘটনা, সেই ঘটনায় আরএসএস এর নাম জড়ালো পুলিশ। গন্ডগোলের পর বজবজে প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আরএসএস এর সক্রিয় কর্মী নবীন চন্দ্র রায়। 3টি বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা। গ্রেপ্তার করা হয়েছে আরএসএস এর কর্মী সহ 5 জনকে, দাবি করছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি। আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:15 নাগাদ, সন্ধ্যেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট, এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। বাকি বিষয় নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো, কেন এটাকে আনা হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এটা কনফেস করছে, আমাদের কাছে সেটা ভিডিওগ্রাফিতেও আছে, যে সামহাউ they were collecting these gunpowders for retaliation. They are claiming of some defense. বাট কেউ এই কথা বলতে পারে না যে আমি থ্রেটেন্ড ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে উইপেন্স অফ ডিস্ট্রাকশন বা মাস উইপেন অফ ডিস্ট্রাকশন গ্যাদার করছি বা বানাচ্ছি। দ্যাট হ্যাপেন। সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা পিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করব। কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি, এদের পিছনে ফ্যানাটিক্সদের, অ্যাজ আই টোল্ড, পলিটিক্যাল অ্যান্ড আদার আউটফিট, তাদের প্রভোকেশন থাকার, ইনস্টিগেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে। ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল পেয়েছি, এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে উইল গেট টু দ্য রুট অফ দিস। বিষয়টাতে যে প্রথম থেকে রাজনীতির রং লেগেছে এটা অন্তত পরিষ্কার। কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, যে রাজ্যের পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে, তাই পুলিশ এই সমস্যা, এই সমস্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন, রাজ্যের শাসক দলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তো নিজেই বলছেন যে তিনি আরএসএস করেন, তাহলে আর অন্য কিছু বলার কি আছে? তাহলে সুকান্ত মজুমদার এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা কি বলছেন, দুজনের বক্তব্য শুনুন। পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিতা খুলে ফেলুন, এসে তৃণমূল কংগ্রেসের মতো নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন। যদি ক্ষমতা থাকে রাস্তায় নেমে রাজনীতি করুন, পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না। তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন, সেটা কি উৎপাটিত আরএসএসের লোক করেছে? হ্যাঁ, আরএসএসের লোক সেখান থেকে তুলেছে, তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ। এবং আমি তো বলবো আরএসএস যদি মনে করে, আমি আরএসএসকে এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আরএসএসের নাম জড়ানোর জন্য। রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, সেই লুঙ্গি পরা লোকটা, যে লোকটা এই মা তুলসীকে উৎপাটিত করেছিল, সেই লোকটি আরএসএসের কোন অর্গানাইজেশনে কাজ করে, এটা ডায়মন্ড হারবারের গর্ধব এসপিকে বলতে হবে। যদি দেখা যায় যে যাদের অ্যারেস্ট করেছে তাদের মধ্যে পুলিশ নিজেই বলেছে স্টেটমেন্ট দিয়ে যে তাদের মধ্যে একজন সে নিজে বলেছে আমি আরএসএস করি, বিজেপি করি, তার মানেটা কি?
তার মানেটা কি সেটাও আমাদের জিজ্ঞাসা। পুলিশ প্রশাসনের কাজ করছে, সুতরাং এদের এই ধরনের কার্যকলাপ মানুষ মেনে নিতে পারে না। মানুষ তো শান্তিপ্রিয় মানুষ কি দাঙ্গা চান নাকি? আমাদের বাংলার মানুষ শান্তিতে বিশ্বাস করে, সুতরাং এসব করে এখানে লাভ হবে না। লাভ হয়নি তো, 18 থেকে তো 12 নেমে এসেছে। সুতরাং এটা একটা ফ্যান্সি ড্রেস একদিন ট্যাগের রঙের গলায় পড়বে, আরেকদিন উগ্র রঙের গলায় পড়বে, সব চলে না। তাহলে এগুলো অক্সিজেন আদৌ যোগাবে না বিজেপি? কে কিসের বিজেপির অক্সিজেন আছে নাকি? এই তো দম। এদিকে রবীন্দ্রনগর কাণ্ডে উত্তাল হয়েছে আজকে বিধানসভায় তুমুল হই হট্টগোল ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী প্রদীপ্ত। শুভেন্দু অধিকারী গতকালই জানিয়ে দিয়েছিলেন আজকে তিনি বিধানসভায় গোটা বিষয়টা নিয়ে সরব হবেন। কিভাবে সরব হলেন বিজেপি বিধায়করা, কি করলেন তারা? অধিকারীর নেতৃত্বে মুর্শিদাবাদের ঘটনার মুলতবি প্রস্তাব। একটু জায়গাটা পাল্টে কথা বলা যাবে? স্থান পরিবর্তন করে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী গতকালই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তারা আজকে বিধানসভাকে উত্তাল করবেন রবীন্দ্রনগরের ঘটনাকে সঙ্গী করে, এবং তার পাশাপাশি তারা আগেই জানিয়েছিলেন যে মুর্শিদাবাদের বিষয়েও তারা আলোচনা যে মুলতবি প্রস্তাব জমা দেবেন। এবং আজকে যখন বিধানসভার অধিবেশনের প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেল, ঠিক তারপর দেখা যায় যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শঙ্কর ঘোষরা তারা একটি মুলতবি প্রস্তাব জমা দেন। সেটা মুর্শিদাবাদ নিয়ে পুনা, ভেংরা, সুশীল রঞ্জন দে, এই 4 বিধায়ক রবীন্দ্রনগরের ঘটনার বিষয়ে আলোচনা চেয়ে তারা মুলতবি প্রস্তাব জমা দেন। এবং তারপর দেখা যায় যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের বিষয়টি বিচারাধীন বলে তিনি খারিজ করে দেন। রবীন্দ্রনগরের ঘটনায় তিনি পড়তে দিলেও তিনি সেটা খারিজ করার পর বুঝতে পেরেছি প্রদীপ্ত, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছিল, পরবর্তী সময় তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। চৈতন্যদেবের মাটিতে গতকাল মমতার পুলিশের সামনে এক বিধর্মী মা তুলসীকে তুলে ফেলে দিয়েছে রবীন্দ্রনগর থানা। খালি পায়ে হাঁটছেন, সাত্বিকতার সঙ্গে। মা তুলসীর অপমান সইবে না হিন্দুস্তান। মানে এতটা রাস্তা আপনি খালি পায়ে এলাম তো 1 কিলোমিটারের বেশি চলেছে। হ্যাঁ, কিন্তু আজকে কেন আলোচনার কোনো সুযোগ স্পিকার দিলেন না? ভয় দিল না, মমতা বলে দিয়েছে। অরূপ বিশ্বাস চালাচ্ছিল, হাউস চালাচ্ছিল তো অরূপ বিশ্বাস। এবং দেখা গেল অন্যান্য যে সময় অধিবেশন বন্ধ করে দেয়, বন্ধ হয়ে যায়। আমরা তো আমরা ছাড়িনি তো, স্ট্যান্ডিং কমিটিতে আমরা পার্টিসিপেট করব না। আর আপনারা যে ছবি এতক্ষণ দেখছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর মাথায় তুলসী মঞ্চ, খালি পায়ে হেঁটে যাচ্ছেন রাজভবনে। তারা যান, রাজ্যপালের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এই মেটিয়াবুরুজ আর রবীন্দ্রনগরের গোষ্ঠী সংঘর্ষে অশান্তির ঘটনায় রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এবং খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রতীকী রূপে তিনি যেটা নিয়ে যাচ্ছেন, তুলসী মঞ্চ খালি পায়ে তিনি নিয়ে যাচ্ছেন। মেটিয়াবুরুজ রবীন্দ্রনগরে ব্যর্থতার অভিযোগ কার্যত মানল পুলিশ। থানার সামনে দীর্ঘক্ষণ কিভাবে সংঘর্ষ হলো? ব্যর্থতা ছিল বলে জবাব দিতে বসতে হয়েছে পুলিশকে। পুলিশের গাফিলতি থাকলে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়ে বললেন অতিরিক্ত পুলিশ সুপার। এখনো পর্যন্ত জেলা পুলিশের 4টি এফআইআরে গ্রেপ্তার হয়েছেন 28 জন। গন্ডগোলের জন্য 2 গোষ্ঠীর কট্টরপন্থীদেরকে দায়ী করল পুলিশ। শান্তি ফেরাতে এলাকায় 163 ধারা জারি করা হয়েছে, 10টি পুলিশ পিকেট বসানো হয়েছে। কন্ট্রোল হয়নি বলে এতগুলো কেস, এতগুলো অ্যারেস্ট, এবং যারা লোয়ার লেভেলে পুলিশ পার্সোনাল তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া, এবং আমরা আপনাদেরকে জবাবদিহি করছি। এটা সবগুলোই তো ওই জন্য যায়নি বলেই তো ওই জন্য। আচ্ছা, একটা পয়েন্ট পার্সোনালদের কোথাও ফেলিওর আছে, হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে, মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে। এই 3টের কিউমুলেটিভ এফেক্ট হচ্ছে এটা। একটা ইস্যু হয়েছিল, সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাপস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স, এনি অফিসার, এনি ওয়ান, সেটা তো উইল বি ভেরি হার্শ অন দ্যাট। যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল, সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান্ট ডিনাই যে ওটার উপর দেখা হবে না। ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি। বিগত কয়েক মাস ধরে বা বলা যেতে পারে বছর খানেক ধরে একটা প্রবণতা লক্ষ্য করছেন, বারবার উর্দিধারীরা আক্রান্ত হচ্ছেন। কেন এই ছবি দেখতে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে? কেন আমাদের রাজ্যে বারবার সব টার্গেট হচ্ছেন আইনের রক্ষকরা? একটা বিষয় ভেবে দেখুন তো, যারা আমাকে আপনাকে নিরাপত্তা দেন তারা যদি আক্রান্ত হন, তাহলে আমার আপনার নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
বারবার নানা অশান্তির পিছনে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করছে একটা বড় মহল। অতীতে আমরা দেখেছিলাম পুলিশকে আক্রমণ করেছে বা হুমকি দিয়েছে কদর্য ভাষায়, এমন অনেকের বিরুদ্ধে পুলিশ কড়া কোনো পদক্ষেপ নেয়নি, কোনো স্টেপ নেয়নি, আর তাতেই কি প্রশ্রয় পেয়ে যাচ্ছে হামলাকারীরা। পুলিশের রাজনীতিকরণের ফলই কি এটা? এই প্রশ্ন তুলছেন অনেকেই। গণহামলার পিছনে কোনো মানসিক অবস্থান কাজ করছে কি? তৃণমূল স্তরে পুলিশের কার্যত কোনো সোর্স নেই এমনটা বলছেন অনেকেই। অনেকে আবার বলছেন সোর্স আছে, সোর্স কাজ করে, কিন্তু একটা জায়গার পর সেই সোর্সের গুরুত্ব দেওয়া হয় না, সেই সোর্সটাকে আরো বেশি দূর নিয়ে যাওয়া হয় না। লোকাল পুলিশ যারা লোকাল থানার অফিসার, রবীন্দ্রনগর থানার, তারা ঘটনাটাকে বুঝতে পারেনি। ইমিডিয়েটলি ঘটনাটাকে কন্ট্রোল করার দরকার ছিল। পুলিশের যে অ্যাকশন নেওয়ার ক্ষমতা, একটা ইনসিডেন্ট যদি হয়, বড় ইনসিডেন্ট হয়, সেখানে অ্যাকশন নেওয়ার ক্ষমতা, ওই থেমে গেলাম, এই হাত দিয়ে থামানোর চেষ্টা করলাম, সেটা নয়। পুলিশের মধ্যে একটা ভয় ধরে গেছে, কি হবে না হবে, আবার কোথায় এর এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আবার সেই বদলি বদলার ব্যাপারটা থাকবে। তো দুষ্কৃতকারীদের এগেনস্টে অ্যাকশন নিতে গেলে ওখানে জাত বিচার করা চলবে না, ট্রেন্ড পুলিশ অফিসার দরকার, তারা অ্যাকশন নেবে। প্রচণ্ড ঢাল বাহিনী দরকার। ঢাল বাহিনী বোঝেন? ঢাল, যেটাতে ঢিলগুলো আটকানো যাবে, ঢাল বাহিনী থাকবে সামনে, পিছন থেকে পুলিশ ফোর্স গিয়ে চার্জ করবে, এইভাবে এগোতে হয়। সেটা আমি দেখলাম না সেইভাবে আছে। আমার প্রশ্ন হচ্ছে, গতকাল কোথায় ছিলেন? গতকাল কেন কারফিউ জারি করা হলো না সেখানে? আর পুলিশ কেন বলছিল যে আমরা পারছি না? পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে দাঙ্গাকারীদেরকে। শ্বশুর হয় নাকি না জামাই হয় বাড়ির? পুলিশ নিজেদের বউ মেয়েকে বাঁচাতে পারছে না, নিজের মায়ের নামে গালি খাচ্ছে, খিস্তি খাচ্ছে, আবার মারও খাচ্ছে। এই পুলিশ দিয়ে কি হবে? নপুংসক পুলিশ, এটা সোহরাবর্দীর পুলিশে পরিণত হয়েছে 1946-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যারা চেষ্টা করছে, তাদেরকে আমি পরিষ্কার বলে দিই, যে ব্যক্তি তুলসী গাছ উৎপাদিত করেছে, মাতা তুলসীকে উৎপাদিত করেছে, তার বিজেপির সরকার 26-এ তৈরি হওয়ার পর এমন অবস্থা করা হবে, সে নিজে জেলে বসে বসে তার প্রত্যেকটা চুল নিজে টেনে টেনে উপড়বে। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার। আমার মনে হয় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এবং যেখানে পুলিশকে সে মৌখিকভাবেই আক্রমণ হোক বা ফিজিক্যালি আক্রমণ হোক, সেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কোথাও এমন কিছু হয়নি যে পুলিশ ব্যবস্থা নেয়নি। তদন্ত বা ব্যবস্থা সব জায়গায় পুলিশের মতন নিচ্ছে, নেবেও। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তো চাপিয়ে দেওয়া যায় না। আরে কম দে, কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।